বিজয় বাহক, সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি ফারহাদ রাকিব আছি আপনাদের সাথে। ঘড়িতে সময় ঠিক 9টা বেজে 8 মিনিট এবং এই মুহূর্তে আমরা আসলে আছি আজকের বিজয় বাহক শোতে। ইউজুয়ালি শেনিলা ইজ দ্য হোস্ট, বাট আজকে কিছু কারণে আমাকে সেখানে রিপ্লেস করা হয়েছে ফর দিস এপিসোড, আই প্রমিস ফর দিস এপিসোড। সো আপনারা শুনছেন বিজয় বাহক, সহযোগিতা HBCC, UK8 এবং ইউনিলিভার এবং জনস্বার্থে ব্র্যাক। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে করোনায় অন্তঃসত্ত্বা নারীর যত্ন, অর্থাৎ প্রেগন্যান্সি কিন্তু অনেক বড় একটা বিষয় এবং অনেক আনন্দের একটা বিষয় একটা ফ্যামিলির জন্য। এবং সেখানে আসলে একজন নারী যখন প্রেগন্যান্ট হন বা সন্তান সম্ভব আমরা যদি বাংলায় বলি, তাহলে তার এক্সট্রা কেয়ার এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়। এবং এখন যেহেতু একটা অনগোয়িং প্যান্ডেমিক চলছে, ইটস বিন অলমোস্ট 2 years আমরা এই প্যান্ডেমিকটা ডিল করছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং বাংলাদেশেও কিন্তু অলরেডি অনেক আমরা ঝড়ঝাপটা গিয়েছে আমাদের এই প্যান্ডেমিকে। প্রায় 30,000-এর কাছাকাছি ডেথ আমরা দেখে ফেলছি এবং প্রতিদিনই কিন্তু নতুন শনাক্ত হচ্ছে। সুস্থ হচ্ছেন অনেক বেশি, 97%-এর ওপরে সুস্থতার রেট রয়েছে, তবে ডেথটাও কিন্তু কম নয়। সো সেই জায়গায় আসলে যারা আসলে এই প্যান্ডেমিকের শুরু থেকে কোভিডটাকে ডিল করছেন এবং ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করছেন, সেটা ডাক্তার হোক, নার্স হোক বা ডিফেন্সের লোক হোক, যেই হোক, তাদের এক্সপিরিয়েন্স তো বটেই। এবং যারা আসলে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন, তাদের ব্যাপারে কথা বলার জন্যই আমাদের এই শো বিজয় বাহক। প্রতি মঙ্গলবার রাত 9টায় আমরা নিয়ে আসি একজন ফ্রন্টলাইনারকে। স্পেশালি আমরা ডাক্তারদেরকে নিয়ে আসতে চাই তাদের এক্সপিরিয়েন্স শোনার জন্য, এবং তাদের এন্ডের গল্পগুলোকে আমরা শুনতে চাই যে আসলে তারা কিভাবে ফ্রন্টলাইন হিসেবে কোভিডটাকে ডিল করছেন। এবং সেই সাথে আমাদের আরও একজন অতিথি থাকেন যিনি আসলে তার একজন কোভিড সার্ভাইভার হিসেবে, কোভিডে আক্রান্ত হওয়ার পর যিনি সুস্থ হয়েছেন, তার কাছ থেকে তার গল্পটা শুনতে চাই যে আসলে কিভাবে তিনি কোভিডটাকে ওভারকাম করেছেন বা কী ধরনের কমপ্লিকেশনস ফিল করেছেন। এবং স্পেশালি আজকের যে টপিকটা, যেটা আমরা বলছিলাম যে করোনায় অন্তঃসত্ত্বা নারীর যত্ন, সেখানে কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি এমন একজনকে যিনি কোভিডের সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার কমপ্লিকেশনসগুলো আমরা শুনতে চাই, এবং তিনি আসলে কিভাবে ডিল করেছেন, তার ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড এভরিথিং সব কিছু মিলিয়ে, যেটা আসলে ফিউচারে যারা মা হবেন বা যারা আসলে কোভিডে আক্রান্ত হতে পারেন বা হচ্ছেন, তাদের জন্য আসলে কি ধরনের পরামর্শ আমাদের যেই ফ্রন্টলাইনার ডক্টর রয়েছেন এবং আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন যে কোভিড সার্ভাইভার রয়েছেন, তিনি কি জানাচ্ছেন সেটা আমরা আজকে জানবো। থাকবো একেবারে পুরো রাত 10টা পর্যন্ত, 1 ঘন্টা। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এ, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এর ফেসবুক লাইভ পেজে, ফেসবুক লাইভ অপশনের মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের একজন ডাক্তার আছেন এখানে, পরিচয় করিয়ে দেবো তাদেরকে কিছুক্ষণের মধ্যেই। আপনি কিন্তু চাইলে আপনার প্রশ্নটি বা আপনার যে মতামত বা আপনার অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে চান, সেটি আপনি কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারেন। আমরা অবশ্যই সময় করে সেটা পড়ার চেষ্টা করব। আরও একবার জানিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন বিজয় বাহক এবং দেখছেন বিজয় বাহক, সহযোগিতায় HBCC, UK8 এবং ইউনিলিভার এবং জনস্বার্থে ব্র্যাক। আমাদের আজকের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের আজকে দুজন অতিথি রয়েছেন, বলছিলাম কোভিড ফ্রন্টলাইনারের কথা। আমাদের সাথে রয়েছেন ডাক্তার নাজিয়া আহমেদ, রেসিডেন্ট মেডিকেল অফিসার, যিনি কোভিড ফ্রন্টলাইনার হিসেবে ICU ইউনিটে অনেকদিন ধরে কাজ করছেন। এবং সেই সাথে আছেন আমাদের কোভিড সার্ভাইভার তনুকা পাল, এবং বলছিলাম যে শুরু থেকেই তিনি আসলে কোভিড আক্রান্ত হওয়ার পর তিনি প্রেগন্যান্ট ছিলেন এবং তার গল্পটা আমরা শুনবো। তবে আমি শুরুতে অবশ্যই ডাক্তার নাজিয়া আহমেদের কাছে যেতে চাই। আপনাকে আমাদের শোতে স্বাগতম, এবং আমরা খুবই খুশি আপনাকে পেয়ে। এবং সবার আগে অবশ্যই আমি জানাতে চাই অসংখ্য ধন্যবাদ যে কোভিডের মতো এরকম একটা প্যান্ডেমিকে যেভাবে আসলে আপনাদের মতো ফ্রন্টলাইনাররা এই সিচুয়েশনটা, ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে ডিল করেছেন, যেখানে অ্যাটলিস্ট এই জেনারেশন তো বটেই, গত 100 বছরে বিশ্ব বড় কোনো প্যান্ডেমিক দেখেনি। সেই প্যান্ডেমিকে কোনো অভিজ্ঞতা ছাড়া যেভাবে আসলে আপনারা সার্ভিস দিয়েছেন, দ্যাটস রিয়েলি সামথিং টু বি অ্যাপ্রিসিয়েটেড। সো সেই জায়গা থেকে শুরুতেই স্বাধীন পরিবার আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি শ্রদ্ধা। তো আমি একেবারে শুরুতে নাজি আপনার কাছ থেকে আপনার কোভিড রিলেটেড এই যে ফ্রন্টলাইন হিসেবে কাজ করার যে অভিজ্ঞতাটা, সেটা যদি শর্ট করে একটু শুনতে চাই, যে কেমন দেখলেন নিজের চোখে একটা হসপিটালে ডাক্তার হিসেবে কাজ করার সময়। আসলে যদি বলি, আমি কোভিডে কাজ করছি গত বছর মে মাস থেকে, আর স্টিল নাও কাজ করছি। এবং আসলে বলা যায় যে অভিজ্ঞতা, চোখের সামনে অনেক মৃত্যু দেখেছি, অনেককে দেখেছি যে যারা এফেক্টেড হয়ে আমাদের কাছে এসেছে এবং ভালো হয়ে গেছে। অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আমি বলবো মিশ্র।
কারণ আমি এখানে আমার নিজের পরিবার পরিজনকেও হারিয়েছি এই কোভিডে। আমি নিজেও এফেক্টেড ছিলাম, আমার কলিগরাও এফেক্টেড ছিল, মানে একরকম একটা মিশ্র অনুভূতি। এবং এই অনুভূতিটা যতটা আমি বলবো যে ফিজিক্যালি একটা পার্সনকে কোভিড অনেক যতটা বেশি এফেক্ট করে, মেন্টালি অনেক বেশি এফেক্ট এইটা, কারণ অনেকটা আইসোলেটেড থাকতে হয়, তারপরে অনেক কিছু মেনটেন করতে হয়। তো এই জিনিসটা আসলে হ্যান্ডেল করাটা খুবই টাফ। তো যারা অ্যাকচুয়ালি সার্ভাইভার, যারা সার্ভাইভ করেছে, আমি বলবো যে তারা অনেক বেশি মনোবলের অধিকারী, কারণ এটা সার্ভাইভ করাটা খুব বেশি চ্যালেঞ্জিং লেগেছে আমার কাছে, যেহেতু আমি নিজেও কাজ করছি এবং আমি নিজে এফেক্টেড ছিলাম, নিজের পরিবারের একজনকে হারিয়েছি। তো আমার কাছে জিনিসটা একটা পর্যায়ে আমি যদি বলি ইটস কাইন্ড অফ আ চ্যালেঞ্জ। রাইট। এবং আমাদের সাথে বলছিলেন ডাক্তার নাজিয়া তার অভিজ্ঞতাটা। আমি একটু শুরুতেই তনুকা পালের কাছে একবার আসতে চাই। একটু আনমিউট করতে হবে আপনার যে মাইকটা আছে সেটি। আমরা তাহলে আপনার সাথে আলাপটা চালিয়ে যেতে চাই। তনুকা পাল তিনি যখন কোভিড আক্রান্ত হয়েছিলেন, শ্রোতারা এবং অডিয়েন্স ভিউয়ার আমরা যাদেরকে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তনুকা পাল যখন কোভিড তিনি সংক্রমণ হয়েছে তখন তিনি প্রেগনেন্ট ছিলেন, এবং আমি তার কাছ থেকে তার অভিজ্ঞতাটা জানতে চাই যে কিভাবে আসলে আপনার এই কোভিডে আক্রান্ত হওয়ার ব্যাপারটা আপনি টের পেলেন, বা কিভাবে আসলে সেটা ডিল করা শুরু করলেন। এটা যদি একেবারে শর্ট করে বলেন, তারপরে আমরা ডিরেক্ট একদম আলোচনায় চলে যাব। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। প্রথমেই বলবো যে আমার নর্মালি সর্দি জ্বর কাশি একটু কমই হয়, কিন্তু জুলাইতে গত বছরে একই হয়েছিল, এই বছরও তাই। জুলাইতে আমার হালকা জ্বর আসে, খুব বেশি না, 99 98। দেন আমি চিন্তা করি যে না, আমার তো এখন নিজের চিন্তা করে তো আর হবে না, সো যেহেতু আমরা এখন দুইজন, সো আমি টেস্ট করানোর জন্য চিন্তা করি যে যদি নেগেটিভ আসে সেটা ভালো, তাতে মনের মধ্যে যে হেজিটেশন সেটা দূর হয়ে যাবে, আর যদি পজিটিভ আসে তাহলে আমি ট্রিটমেন্টে চলে যেতে পারবো। সো ওই চিন্তা থেকেই আমি টেস্ট করাই এবং টেস্টে পজিটিভ আসে। তারপরেই ডাক্তারের সাথে আসলে ওভার দ্য ফোনে কন্টাক্ট করি এবং দেন ট্রিটমেন্ট শুরু হয়। রাইট। সো ওই জায়গা থেকে আসলে আমরা জানতে চাই ডাক্তার নাজিয়ার কাছে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের আজকের টপিকটাই হচ্ছে করোনাকালীন অন্তঃসত্ত্বা নারীদের যত্ন, বা করোনা আক্রান্ত একজন অন্তঃসত্ত্বা নারীর যত্ন কিভাবে হতে পারে, বা যদি কোভিড আক্রান্ত নাও হন তাহলে একজন প্রেগনেন্ট নারীকে বা একজন সন্তান সম্ভবা নারীকে কিভাবে আসলে কোভিড থেকে আমরা দূরে রাখতে পারি, সব কিছু মিলিয়ে যে যেই প্যাকেজটা, যে কেয়ার প্যাকেজটা হওয়া উচিত একটা ফ্যামিলির কাছ থেকে, যেহেতু আসলে একজন সন্তান সম্ভবা নারী মানে কিন্তু 10 মাস কষ্ট করে তিনি একটা প্রাণ পৃথিবীতে আনছেন, এবং সেই জায়গাটা থেকে তাকে কিন্তু অনেক বেশি কমপ্লিকেশনসের মধ্যে দিয়ে যেতে হয়, মাল্টিপল আমরা দেখি যে ফিজিক্যাল চেঞ্জেস আমরা দেখি। তো সেই জায়গা থেকে আসলে কতটুকু আসলে একজন নারী যিনি প্রেগনেন্ট তিনি ভালনারেবল কোভিডের এগেইনস্টে। ডাক্তার ঋতু, মাইকটা আনমিউট করতে হবে। আচ্ছা, আমি এই ব্যাপারে যেটা বলবো আর কি, যে প্রোটেকশন প্রিভেনশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন কেস অফ কোভিড ট্রিটমেন্টের বেলায়, এবং সেটা শুধুমাত্র প্রেগনেন্ট ওমেনদের জন্য না, এটা অ্যাকচুয়ালি সবার জন্য। তো যখন একটা পার্সন প্রেগনেন্ট হবে একটা ফ্যামিলিতে, আমাদের অ্যাকচুয়ালি শুধু সেই পার্সনটা না, আমাদের সবাইকে অ্যাকচুয়ালি অনেক কিছু মেনটেন করে এবং অনেক মেজারমেন্ট আমাদেরকে ওই সময় ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে যদি কেউ প্রেগনেন্ট হয় তখন খুব কেয়ারফুল থাকতে হবে অ্যাকচুয়ালি আশেপাশের সবাইকে, কারণ অ্যাকচুয়ালি কোভিডটা যেরকম ভাবে স্প্রেড হচ্ছে, যে কোনো মাধ্যমে এটা স্প্রেড হতে পারে, বাইরে কারোর মাধ্যমে। দেন দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট ওমেন বাসায় আছে, কোথাও যাচ্ছে না, হয়তো শুধুমাত্র হসপিটাল ভিজিটে ডক্টরের কাছে যাচ্ছে, বাট সেও কিন্তু কোনো না কোনো ভাবে অ্যাকচুয়ালি দেখা গেল যে তার হাজবেন্ডের কাছ থেকেও এফেক্টেড হতে পারছে, বা তার লজের কারো কাছ থেকে, বা তার প্যারেন্টস হাউস থেকে, জাস্ট বিকজ তারা বাইরে চলাফেরা করছে। এটা একটা ব্যাপার। সো আমি যেটা মনে করি বা যেটা অ্যাকচুয়ালি অ্যাডভাইস করা হয় সেটা হচ্ছে যে শুধু প্রেগনেন্ট ওমেনদের মানে ওমেনদের বেলায় না, সবার বেলায় আমাদের প্রিভেনশন এবং প্রোটেকশনটা খুব বেশি দরকার। এবং যেটা হচ্ছে আমরা অলওয়েজ বলি সোশ্যাল অ্যাওয়ারনেস হিসেবে, যে মাস্ক ইউজ করা, পার্সোনাল হাইজিন মেনটেন করা, এবং হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য যে আমরা যেটা বলি যে প্রচুর শাকসবজি, ফলমূল, পানি খাওয়া, এবং পারলে অ্যারোবিক এক্সারসাইজ করা, এগুলোকে আমি অনেক বেশি অ্যাডভাইস করব। মানে ট্রিটমেন্টের যাওয়ার আগ পর্যন্ত আমার যা যা করা দরকার আমি সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি করব, যাতে আমার ফ্যামিলি কেউ এফেক্টেড না হয়, দ্যাট ইজ প্রেগনেন্ট অর নন প্রেগনেন্ট।
আর যদি কেউ এফেক্টেড হয়ে যায় প্রেগন্যান্সি তে বা একটা তো সেক্ষেত্রে আমি বলবো যে অবভিয়াসলি আমার মনিটর করতে হবে, তার সমস্ত ভাইটালস গুলো মনিটর করতে হবে, ডক্টরের সাথে আমার ওভার ফোন বা ভিজিটে গিয়ে আমার কনসাল্ট করতে হবে, এবং হচ্ছে নর্মাল, এবং আমি দেখবো যে তার স্যাচুরেশন লেভেলটা কেমন থাকছে, তার ফিটাল হার্ট রেট কেমন থাকছে, যেগুলোকে আমি স্যাচুরেশন এগুলো তো আমি বাসাতেই মেনটেন করতে পারবো, বাট ফিটাল হার্ট রেট এই ব্যাপারগুলো আমাকে হসপিটাল ভিজিটে গিয়ে দেখতে হবে। এই জিনিসগুলো আমি মনে করি যে অ্যাটলিস্ট যখন কেউ প্রেগনেন্ট ওমেন কোভিড এফেক্টেড হবে, আমার তার বেলায় এই মনিটরিং গুলো খুব দরকার। রাইট। সো এই ক্ষেত্রে কোশ্চেনটা যেটা আসে অ্যাপারেন্টলি সেটা হচ্ছে যে আপনি তো বলছেন যে আমাদের কোভিডে আক্রান্ত হওয়ার চাইতে প্রিভেনশন এবং প্রোটেকশনটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা নিয়ে আমরা কথা বলছি। সো সেই জায়গায় আপনি একটা কথা বলেছিলেন যে ডাক্তার হয়তো তিনি যে প্রেগনেন্ট ওমেনটা আছেন তিনি হয়তো বাসা থেকে বের হচ্ছেন না এবং শুধুমাত্র চেক আপের ক্ষেত্রে যাচ্ছেন, মেডিকেল চেক আপের জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন। সো এই জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে কোয়েশ্চেন আসে যে মেডিকেল চেক আপের জন্য যে একজন প্রেগনেন্ট উমেন হসপিটালে যাচ্ছেন সেটা আসলে কতটুকু নিরাপদ, এই জায়গাটা যদি আমরা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হই। আচ্ছা, কতটুকু নিরাপদ আমি সেটা বলবো যে হসপিটাল গুলোতে কিন্তু এখন সব জায়গাতেই মানে কিভাবে অ্যাসেপ্টিক পর্যায়ে একটা পেশেন্টকে ডিল করা হয় এটা কিন্তু ম্যাক্সিমাম হসপিটাল গুলোতে এই জিনিসটা মেনটেন করা হচ্ছে। ডায়াগনস্টিক সেন্টার বলি বা হসপিটাল বলি, একটা পেশেন্ট যখন আসতেছে তাকে আমরা অনুরোধ করছি বা হসপিটালে বারবার বলা হচ্ছে তার সাথে যেন সবসময় একজন অ্যাটেন্ডেন্ট আসে, সে যেন সবসময় মাস্ক পরে আসে, মানে সে গ্লাভসও ইউজ করতে পারে। যদিও আমরা গ্লাভস ইউজ করার থেকে আমরা যেটা পার্সোনালি সাজেস্ট করি সেটা হচ্ছে বারবার হাত ধুবেন, বারবার হাত মানে স্যানিটাইজেশনটা মেইনটেইন করা, স্যানিটাইজেশনটা মেইনটেইন করবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হসপিটাল গুলোতে কিন্তু এই জিনিসটা বারবার বলা হচ্ছে যে আপনি স্যানিটাইজেশন মেইনটেইন করবেন, মাস্ক মেইনটেইন করবেন। সো বাট দ্য থিং ইজ যে হসপিটাল গুলোতে গিয়ে যত না বেশি এফেক্টেড হচ্ছে পার্সনরা, তার চেয়ে বেশি এফেক্টেড হচ্ছে কিন্তু তার আশেপাশের মানুষদের কাছ থেকে, তার কোন একটা নেইবারের কাছ থেকে, তার কোন একটা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে। কারণ দেখা যাচ্ছে যে তারা হয়তো শপিং মলে যাচ্ছে, কেউ বা হয়তো রাস্তাঘাটে ওপেনলি মাস্ক বা পার্সোনাল হাইজিন এগুলো মেনটেন না করে ঘোরাফেরা করছে। তো দেখা যাচ্ছে যারা এফেক্টেড হচ্ছে হসপিটালে যাওয়ার থেকেও তারা বেশি কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে এই সারাউন্ডিংস গুলো থেকে। রাইট, এই আর কি। রাইট। সো এই জায়গায় আমি একটু তনুকা পালের কাছে আবার আসতে চাই এবং তার আগে আরেকবার জানাতে চাই আপনারা দেখছেন এবং শুনছেন বিজয় বাহক, যার সহযোগিতায় রয়েছে এইচবিসিসি, ইউকে এইড এবং ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। এবং আজকে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এর অন এয়ার, আমাদের যে অন এয়ার ফ্রিকোয়েন্সি রয়েছে সেখানে, এবং একই সাথে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এর ফেসবুক পেজে লাইভের মাধ্যমে। এবং আপনার যদি আজকে আমাদের যে টপিক করোনায় অন্তঃসত্ত্বা নারীর যত্ন, সেটা নিয়ে আপনার কোনো মতামত বা অভিজ্ঞতা বা প্রশ্ন যদি থাকে তাহলে আপনি জানাতে পারেন। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের ফ্রন্টলাইন যে ফাইটার, তিনি হচ্ছেন ডাক্তার নাজিয়া আহমেদ, রেসিডেন্ট মেডিকেল অফিসার, এবং আমাদের সাথে রয়েছেন কোভিড সার্ভাইভার তনুকা পাল। আমরা তার মতামত শুনছি কারণ তিনি যখন কোভিডে আক্রান্ত ছিলেন তখন তিনি প্রেগনেন্ট ছিলেন। তো তার যে বিষয়গুলো রয়েছে, তার অভিজ্ঞতা, তার যে জিনিসগুলোর মধ্যে দিয়ে তিনি গেছেন, সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। আমি তনুকা পালের কাছে আরও একবার আসতে চাই। এবং আপনি যখন প্রথমবারের মতো কোভিড পজিটিভ আপনি জানলেন আপনাকে, সো সেই জায়গায় প্রথমে আপনার অবশ্যই যখন কোভিড, আপনি যখন নিজেকে বুঝলেন যে আপনি কোভিড পজিটিভ ফর দ্য ফার্স্ট টাইম, এবং এটা আসলে এমন একটা ভাইরাস, এই গত 2 বছর ধরেই আমরা দেখছি বিশ্বজুড়ে মানুষ মারা যাচ্ছে, একটা মেন্টাল প্রেশার তো থাকেই, তাই না? সো সেই জিনিসটা আপনি কিভাবে সামাল দিলেন? এক্ষেত্রে আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ ছিল। রাইট। সেটা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড বোথ। এবং সেক্ষেত্রে মনে হয়েছে যে যা হয়েছে এখন ট্রিটমেন্ট নিতে হবে, ভালো হতে হবে, এই চিন্তাটাই তখন ছিল। তখন আসলে অনেক কিছু প্রবলেম তো ফেস করা হয়। ফ্যামিলির সাপোর্টটা ফুল সাপোর্ট ছিল, যদিও ওই মুহূর্তে আমরা বাসায় 2 জন, আমি আর আমার হাজবেন্ডই ছিলাম, কিন্তু তার ফুল সাপোর্ট ছিল। ওই সাপোর্টটা না থাকলে আসলে সম্ভব হতো না রিকভার করা, মেন্টালি, ফিজিক্যালি, এভরিথিং। সো এই জায়গা থেকে আপনি তো একটা কর্মস্থলে রয়েছেন আমি যতটুকু জানি, সো সেই জায়গায় আসলে আপনি যখন কোভিড পজিটিভ হলেন, তার উপরে আপনি প্রেগন্যান্ট, সো আপনার কর্মস্থল থেকে সাপোর্টটা কিরকম ছিল, বা মোরাল সাপোর্ট যদি আমরা বলি সেই জায়গা থেকে, বা বন্ধু বান্ধবের কথাও যদি বলি, যে আশেপাশের অ্যাকোয়েন্টেন্সেস যারা আছে তারা জিনিসটাকে কিভাবে নিয়েছে? কর্মস্থল থেকে সাপোর্ট ছিল, কারণ এই তখন ঈদের একটা বন্ধ ছিল, ওই বন্ধে আমি একটু আসলে রেস্ট নিতে পেরেছি। এরপরে আসলে আমি খুব বেশি অফিস থেকে ছুটি নেইনি, একদিনে আমি লিভ কাটিয়েছি, দেন আমি আবার অফিস শুরু করি।
এবং কন্টিনিউ অফিসের কাজও করি। ভেরি ট্রু। আমার মনে হয় যে এটাই আসলে মানসিকতা হওয়া উচিত, যে কোভিড থেকে সার্ভাইভ করার পরে আসলে যে মেন্টাল স্ট্রেসটা যায় সেটা থেকে বের হয়ে আসার জন্য মনে হয় যে কাজে ফিরে যাওয়াটা হয়তো অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে এবং অনেক বড় একটা মেন্টাল বুস্ট হতে পারে, যে অ্যাটলিস্ট নিজের মাইন্ডটাকে সেখান থেকে সরিয়ে না। সেই জায়গাটা অবশ্যই আপনি খুব ভালোভাবে করতে পেরেছেন আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে। আমি আবারও একটু ঋতুর কাছে আসতে চাই, কারণ হচ্ছে আমাদের আজকে যেহেতু টপিকটাই হচ্ছে করোনায় অন্তঃসত্ত্বা নারীর যত্ন, সো সেখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর এবং অনেকগুলো টপিক আছে। এবং ব্যাপারটা হচ্ছে যে আমি তনুকা পালকে যেটা বলছিলাম যে আমাদের আসলে কোভিড রিলেটেড সিচুয়েশনটা এত নতুন যে সেখানে আসলে অনেক কিছুই প্রথমবারের মতো আমাদেরকে হ্যাবিচুয়েটেড হতে হয়েছে। তো সেই জায়গা থেকে প্রেগন্যান্ট উইমেনদের নিয়ে কিন্তু কিছু কোয়েশ্চেন্স আছে মানুষের, এবং কিছু রিউমারও ছড়িয়েছে যেটা পরবর্তীতে আবার অফিসিয়ালি যেগুলোকে ডিসঅ্যাপ্রুভও করা হয়েছে যে এটা সত্যি নয়। সো সেরকম জায়গায় আসলে আমরা কতটুকু আছি সেটা আমি ঋতুর কাছ থেকে জানতে চাই অ্যাজ অ্যান এক্সপার্ট অপিনিয়ন। সেটি হচ্ছে যে একটা রিউমার ছড়িয়েছিল যে কোভিড আক্রান্ত নারীদের থেকে তার ভেতরে যে সন্তান রয়েছে, অনাগত সন্তান, তার মাঝে কি কোভিড ছড়াতে পারে কিনা। সো এই জায়গাটাতে আসলে আপনাদের ভিউ কি, বা যখন রোগী এসে আপনাকে জিজ্ঞেস করেন হসপিটালে, আই এম শিওর যে অলরেডি কিন্তু আপনি অনেক প্রেগনেন্ট উইমেনকে দেখেছেন অ্যাজ এ কোভিড পেশেন্ট হিসেবে, তো তাদের এই প্রশ্নগুলো থেকে আপনারা উত্তরটা কিভাবে এক্সপ্লেইন করেন যে আসলে জিনিসটা কিভাবে হয়? আচ্ছা, এই ব্যাপারে আমি যেটা বলবো যে কোভিড এর ব্যাপারে কিন্তু আমরা এখনো স্টাডি করছি। হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত কিন্তু অনেক কিছুই আমরা স্টাডি করছি, আমাদের সামনে আসেনি। এবং আমি যা বলবো সব স্ট্যাটিস্টিক থেকে বলবো। এখন পর্যন্ত কিন্তু আমরা এরকম কোনো স্ট্যাটিস্টিক পাইনি যে একটা কোভিড প্রেগনেন্ট পার্সনের মানে মার থেকে তার যে বেবি রয়েছে তার পেটে সে এফেক্টেড হয়েছে। এখন পর্যন্ত এরকম কোনো মানে আইডিয়া বা এরকম কোনো এক্সাম্পল আমাদের সামনে আসেনি যে এটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি, যে মার থেকে তার অন্তঃসত্ত্বায় যে বেবি আছে তার মধ্যে কোনো কোভিড মানে ভাইরাসটা চলে যায় নাকি বা যাওয়ার কোনো চান্স আছে নাকি। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো স্টাডি পাইনি আমাদের হসপিটালে বা বাংলাদেশে, বা আমরা যে বাইরের যে বিভিন্ন জার্নাল বা হসপিটালগুলো সিনারিও দেখছি আমরা এখন পর্যন্ত এটা পাইনি। সো এই ব্যাপারে আমি বলবো যে না, এখন পর্যন্ত আমাদের চোখের সামনে আসেনি। বাট কথা হচ্ছে যদি একটা কোভিড মা তার বেবিকে জন্ম দেওয়ার পরে সেই বেবিটা জন্ম নেওয়ার পরে কি এফেক্টেড হতে পারে নাকি তার মার থেকে, হ্যাঁ এটা হতে পারে, এটা চান্স আছে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে মাকে প্রপার স্যানিটেশন এবং প্রোটেকশন নিয়ে তার বেবিকে ব্রেস্টফিড করাতে হবে। যদি সেই মা তার বেবিকে ব্রেস্টফিড করাতে চায়, প্রপার মাস্ক ইউজ করতে হবে, প্রপার স্যানিটাইজেশন করে তার বেবিকে ব্রেস্টফিড করাতে হবে। সো ব্যাপারটা এরকমই যে তার বেবি যখন তার কাছে মানে তার পেটে আছে তখন ওই ভার্টিক্যাল ট্রান্সমিশনের মানে কোনো এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক আমরা পাইনি, স্টাডি করে আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি। বাট যখন বেবিটা হয়ে যায় তখন মার থেকে তার বেবি এফেক্টেড হতে পারে। বাট ইন দ্যাট কেস দেখা যায় যে মা যদি প্রপার মাস্ক and protection গুলো ইউজ করে তার বেবিকে ব্রেস্ট ফিড করায়, ইন দ্যাট কেস দিস ট্রান্সমিশন ক্যান বি মানে স্টপ, আমরা এটাকে স্টপ করতে পারি। এই কথা এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে আসলে কোভিড তো মোস্টলি এয়ার ট্রান্সমিটেড একটা ভাইরাস, তো হয়তো ফেসিয়াল যে আউটলেট গুলো আছে সেগুলো থেকেই মোস্টলি বেশি ছড়ায়। তো সেই জায়গায় হয়তো যখন মা ব্রেস্ট ফিড করাচ্ছেন তখন যদি আপনি যেটা বললেন যে মাস্ক পরা বা ফেস শিল্ড বা আদার্স যেসব প্রোটেকশন আছে সেগুলো ইউজ করাটা বেটার। সো আপনার এক্সপিরিয়েন্সে আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আপনি অনেকদিন ধরে ডিল করছেন কোভিড পেশেন্টস ইন কোভিড ইউনিট। সো সেই জায়গায় আসলে প্রেগনেন্ট উইমেনদের কোভিডের পাশাপাশি মানে কোভিডের সিমটমের পাশাপাশি আর কোনো কমপ্লিকেশনস কি আছে কিনা যেটা সম্পর্কে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের জানা উচিত? আচ্ছা, আমরা ম্যাক্সিমাম অনেক কেসে পেয়েছি যারা হচ্ছে যে তাদের কোনো সিমটমস নেই, তারা অ্যাসিম্পটোম্যাটিক ছিল। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে যে তাদের টেস্ট মানে তাদের হয়তো আমরা কোনো টেস্ট করাবো, তখন হয়তো আমরা একটু বললাম যে আপনারা একটু আরটিপিসিআর করে আসেন, দেখা গেল যে অ্যাসিম্পটোম্যাটিক পারসন কোভিড এফেক্টেড। আচ্ছা, এটা আমি অ্যাসিম্পটোম্যাটিক কেসে বললাম। সিমটোম্যাটিক কেসে দেখা যাচ্ছে যে হালকা সর্দি কাশি, হয়তো একটু মাথা ব্যথা বা হয়তো একটু বেশি উইক
একটা প্রেগনেন্ট ওমেন কিন্তু ইউজুয়ালি একটু উইক ফিল করবে, একটু ডিজিনেস থাকবে, মানে তার একটু মাথা ব্যথা, মাথা ঘোরা বা একটু ঝিমঝিম লাগবে, ওই জিনিসগুলো হয়তো একটু বেশি থাকতেছে এরকম আর কি। আদারওয়াইজ একটা কোভিড নর্মাল পার্সনের যেরকম সিমটমস থাকে, জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, হয়তো একটু মানে ডিস্যাচুরেট করা, ওই জিনিসগুলোই দেখা যায় যে একটা কোভিড এফেক্টেড প্রেগনেন্ট মাদারেও থাকে। বাট এইবার যেটা আমরা দেখলাম ডেল্টা ভ্যারিয়েন্টের বেলায়, সেটা হচ্ছে যে কোভিড এফেক্টেড মাদার গুলো খুব বেশি হয়তো তারা একটু সর্দি কাশির সাথে হয়তো দেখা যাচ্ছে যে স্যাচুরেশনটা ড্রপ করে যাচ্ছে, খুব দ্রুত দেখা যাচ্ছে ড্রপ করে যাচ্ছে। আমরা গত বছর যে কেসটা অ্যাকচুয়ালি এরকম পাইনি, দেখা গেছে স্যাচুরেশন হয়তো সবারই অ্যাবাভ 96 না 95 ছিল, বাট এইবার দেখা গেছে যে একদিনের হালকা সর্দি কাশি জ্বরে তাদের হয়তো একটু দেখা গেল স্যাচুরেশনটা ড্রপ করে 91 92 হয়ে গেল। এতটুকুই আমি জাস্ট একটু ডিফারেন্স আমরা যেটা খুঁজে পেয়েছি আর কি। রাইট। আমি একটু তনু কাপালের কাছ থেকে ডক্টর নাজিয়া যেটা বললেন, আপনার সাথে সিমিলারিটিস কিরকম ছিল আপনি যখন কোভিড ডিল করছিলেন, যে অ্যাজ আ প্রেগনেন্ট উইমেন আপনার কি ওই সর্দি কাশির বাইরে মাথা ঝিমঝিম বা এই ধরনের যে ছোট ছোট উপসর্গগুলো, সেগুলোর বাইরে ডিফারেন্ট কিছু আপনি কি ফিল করেছেন কিনা, এটা যদি আমরা একটু জানি। ডিফারেন্ট কিছু বলতে উইকনেসটা অনেক বেশি ছিল, সর্দি ছিল না, কাশি ছিল, অসম্ভব কাশি ছিল, আমি কারোর সাথে ফোনে কথা বলতে পারতাম না, ইভেন দো ফ্যামিলি মেম্বারদের সাথেও কোনো কথা বলতে পারতাম না, কিন্তু উইকনেসটা অনেক বেশি ছিল এবং খাওয়ায় একটা অরুচি ছিল। এছাড়া আর অন্য কোনো সিমটম ছিল না, অন্য কোনো সিমটম পাইনি আর কি। এবং স্মেলের যে বিষয়টা, কোনো কিছু গন্ধ পাওয়া, এই বিষয়গুলো ছিল না। আচ্ছা, এই জায়গায় আমি একটু আসবো, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব তনুকে এবং ডক্টর নাজিয়া। আমরা যেহেতু স্মেলটা নিয়ে কথা হচ্ছে, স্মেল এবং টেস্ট, এটা নিয়ে কিন্তু অনেক বেশি আমরা বলি যে যখনই একজন মানুষ বলে যে আমার জ্বর আসছে বা একটু কাশি হচ্ছে, সবাই কিন্তু সবার আগে এই প্রশ্নটাই করে যে স্মেল টেস্ট ঠিক আছে কিনা। সো এইটা আসলে কতটুকু আমাদের কোভিড সিমটমের ক্ষেত্রে কতটুকু আসলে ইফেক্টিভ বা কতটুকু সেটা আসলে কোভিডটাকে ডিফাইন করে, সেই জায়গায় আমরা আসবো। তবে ছোট একটা ব্রেক নিয়ে ফিরে আসতে চাই। শ্রোতা বন্ধুরা এবং ভিউয়ার্স, আপনারা আমাদের দেখছেন এবং শুনছেন বিজয় বাহক সহযোগিতা এইচবিসিসি, UK8 এবং ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। আমাদের আজকের এপিসোডের টপিক করোনায় অন্তঃসত্ত্বা নারীর যত্ন। আমাদের সাথে আছেন ডক্টর নাজিয়া আহমেদ এবং তনু কাপাল। ডক্টর নাজিয়া আহমেদ একজন কোভিড ফ্রন্টলাইনার, যিনি কোভিড ইউনিটে কাজ করছেন, এবং তনু কাপাল একজন কোভিড সার্ভাইভার। আমরা তাদের কাছ থেকে তাদের আরও গল্প শুনবো। তবে ছোট একটা ব্রেক নিয়ে ফিরে আসতে চাই, কোথাও যাবেন না, এবং অবশ্যই ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে আপনারা চাইলে আপনাদের মতামতগুলো দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। বিজয় বাহক সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। করোনা ভাইরাসের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর, বাড়ছে অনিশ্চয়তা, ভয় আর দুশ্চিন্তা। এর সাথে মানসিক অস্বস্তি বাড়াচ্ছে ইন্টারনেটে নানান ভুল তথ্য এবং দুঃসংবাদ। করোনার এই কঠিন সময়ে শারীরিক সচেতনতার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেন্টাল হেলথ। আর তাই তোমাদের আপনাদের কথা শুনতে এবং পরামর্শ দিতে স্বাধীনে আসছেন ডক্টর মেহতাব খানম ও সুবন্ধু সারা জাগির। তুমি বলো, আমরা শুনছি, ব্রট টু ইউ বাই সেনোরা। এখন থেকে ফেসবুক লাইভেও ফোন করো 09666924924 এই নম্বরে প্রতি সোমবার রাত 10টায় only on স্বাধীন 92.4 FM। করোনা ভাইরাসের প্রভাব পড়ছে। In Her Shoes, brought to you by Care Bangladesh and She Decides Bangladesh.
বাসে ওঠানামা করার সময় হঠাৎ অপরিচিত একজন আপনার শরীর স্পর্শ করল, এমন অবস্থার সম্মুখীন হলে আপনার কেমন লাগবে? বাসে ওঠার সময় হঠাৎ অপরিচিত আসলে এভাবে কখনো চিন্তা করা হয় না, বাট এরকম হলে অবশ্যই প্রথমত খারাপ লাগবে ব্যাপারটা, মানে এটা আনএক্সেপ্টেবল। ফার্স্ট অফ অল একটা এরকম একটা ফিলিংস কাজ করবে যে একটা এত মানুষের মধ্যে থেকেও আমি মনে হয় যেন আমাকে কেউ দেখলো না বা আমাকে কেউ যেন স্পর্শ করে ফেললো, মানে আমার প্রাইভেসি, আমার নিজের স্বাধীনতা বা আমার যে একটা চলার যে একটা ইচ্ছা বা আমার যে চলার ফ্রিনেস, সেই জায়গাতে একজন বাধা ক্রিয়েট করলো। অবশ্যই ফার্স্টে এটার মতো ইনসিকিউর ফিল আমার মনে হয় না একজন নারী ছাড়া অন্য কেউ বুঝতে পারবে, একটা ছেলে। অতঃপর কি করবেন? বাট যতটুকু আমি বুঝতে পারছি ওখান থেকে যতটুকু বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমত সেটাকে দেখবো যে এটা কি ইচ্ছাকৃত কিনা। যদি যে দেখি যে এটা অবশ্যই ইচ্ছাকৃত হচ্ছে, সেক্ষেত্রে আমি নিজে সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করব। যেহেতু এটা আমার নিজের একটা পার্সোনাল স্পেস এসে আঘাত করছে বা এখানে সমস্যার সৃষ্টি করছে, আমি তাকে বাধা দিব। আমার যতটুকু শক্তি আছে বা আমার সে হাতকে চেপে ধরবো অথবা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আমার আইন শৃঙ্খলা বাহিনী লোকজন অবশ্যই আশেপাশে থাকবেন বা কিছু মানুষ থাকবেন যারা হেল্প করতে চাবেন বা হেল্প করবেন, তাদের কাছে হেল্প চাইব। এইটুক আমি মনে করি করতে পারি। এছাড়াও যদি এর থেকেও বেশি কিছু হয়, আমি মনে করি যে আমাদের স্পেশাল কিছু গভর্নমেন্ট লাইনস আছে, যেমন 999-এ ফোন দিয়ে হেল্প চাইতে পারি। যে আছে তাকে আমি তাকে আটকে রেখে পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে পারি। অবশ্যই আমি এরকম স্টেপস নেব। নারী ও কন্যা শিশুর সাথে প্রতিনিয়ত ঘটে চলছে নানা অপ্রীতিকর ঘটনা। এতে করে শুধু নারী একা নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ, পুরো দেশ ও সমগ্র পৃথিবী। নারীর প্রতি সহিংসতা রুখে দিতে জোরালো হোক কণ্ঠস্বর। নিরাপদ পরিবেশ তৈরিতে নারী ও পুরুষ উভয় হোক আরো প্রতিবাদী, আরো সোচ্চার। গড়তে সমতা, বদলে যাক মানসিকতা। In Her Shoes, brought to you by Care Bangladesh and She Decides Bangladesh. যে কোনো ভাবেই হোক একটা প্রতিবাদ করতে হবে। দিল্লিতে কত বড় প্রতিবাদ দেখেছি, কিন্তু আমার প্রত্যন্ত গ্রামে যে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে, সেই প্রতিবাদ তো আমরা দেখছি না। স্বাধীন দেশে নারী যদি স্বাধীনভাবে রাস্তাঘাটে হাঁটতে না পারে, নিজের বাড়িতে যদি শান্তিতে থাকতে না পারে, তাহলে সেই স্বাধীনতার মানে কি? এখন আমরা সজাগ হয়ে উঠছি, আমরা সবাই এর প্রতিবাদ করছি। এই প্রতিবাদে পুরুষের অংশ কিন্তু অনেক বড়। এটা তো নরমাল না, এসব বন্ধ করতে হবে। জিরো টলারেন্স দেখাতে চাই। কাজ করতে নিঃস্বার্থ মানুষ যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে। Need the youth, why are they not sitting outside the parliament demanding change like Make a stand to show the strength of feeling. আমাদের সময় কেবল প্রতিবাদ করলে চলবে না। Let us declare war on rape. সমাজ তার সাথে আছে, আমরা সবাই সবার জন্য। যে আমাদের বন্ধু, সে আমাদের বোন, সে আমাদেরই একজন। আমার মেয়ে ধর্ষণের প্রত্যেকটি ঘটনা স্বাধীন এই দেশ, স্বাধীন এই জাতির জন্য তীব্র লজ্জার, চরম অপমানে। আমরা ক্ষুব্ধ, নির্বাক ক্রোধে মুষ্টিবদ্ধ আমাদের হাত। এক হয়ে আসুন সকলে এই বর্বরতা রুখে দিতে। যতদিন প্রতিটি নারী, প্রতিটি শিশু এই দেশে নিরাপদ নয়, ততদিন আমাদের এই যুদ্ধ চলবে। This is the time when we start our war against rape. Rise up with us. Shadhin, 92.4 FM. করোনা ভাইরাসের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর। বাড়ছে অনিশ্চয়তা, ভয় আর দুশ্চিন্তা। এর সাথে মানসিক অস্বস্তি বাড়াচ্ছে ইন্টারনেটে নানান ভুল তথ্য এবং দুঃসংবাদ। করোনার এই কঠিন সময়ে শারীরিক সচেতনতার পাশাপাশি
গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেন্টাল হেলথ। আর তাই তোমাদের আপনাদের কথা শুনতে এবং পরামর্শ দিতে স্বাধীনে আসছেন ডক্টর মেহতাব খানম ও সুবন্ধু সারা জাগির। তুমি বলো, আমরা শুনছি। ব্রট টু ইউ বাই সেনোরা। এখন থেকে ফেসবুক লাইভেও ফোন করো 09666924924 এই নম্বরে প্রতি সোমবার রাত 10টায় only on স্বাধীন 92.4 FM। বিজয় বাহক সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। দ্যাটস রাইট, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি ফারহাদ রাকিব আছি আপনাদের সাথে। আজকে মঙ্গলবার এবং রাত 9টায় শুরু হয়েছে বিজয় বাহক, এবং প্রতি সপ্তাহে রাত 9টায় আমরা হাজির হয়ে যাই আমাদের নতুন গেস্ট নিয়ে, যেখানে আমরা কথা বলি এই অনগোয়িং প্যান্ডেমিকে আসলে কে কিভাবে সেটাকে ডিল করছেন। এবং আমাদের সাথে থাকেন একজন ডক্টর এবং যিনি কোভিড ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, এবং সেই সাথে থাকেন একজন কোভিড সার্ভাইভার। বিজয় বাহক আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন 92.4 FM এর ফ্রিকোয়েন্সিতে, এবং একই সাথে রেডিও স্বাধীন 92.4 FM এর ফেসবুক পেজে লাইভ অপশন ব্যবহার করে। এবং আমাদের এই বিজয় বাহকের সহযোগিতায় রয়েছে HBCC, UK8 এবং ইউনিলিভার, জনস্বার্থে রয়েছে ব্র্যাক। আজকে আমাদের যে দুজন অতিথি রয়েছেন তাদেরকে আরও একবার পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর নাজিয়া আহমেদ, রেসিডেন্ট মেডিকেল অফিসার, এবং তিনি কোভিড ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন কোভিড ইউনিটে। এবং সেই সাথে আমাদের সাথে আছেন করোনা সার্ভাইভার, অর্থাৎ কোভিড সার্ভাইভার যাদেরকে আমরা বলি, যারা কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবং তাদের মধ্যে একজন, তিনি হচ্ছেন তনুকা পাল। এবং তনুকা পাল যখন কোভিড আক্রান্ত ছিলেন তিনি আসলে প্রেগনেন্ট ছিলেন, এবং আমাদের আজকের টপিকটাও আসলে সেটা নিয়েই, যে করোনার সময় অন্তঃসত্ত্বা নারীদের যত্ন। আমরা আসলে কথা বলছিলাম ডক্টর নাজিয়ার সাথে, এবং একই সাথে আমরা কথা বলছিলাম তনুকা পালের সাথে। আমরা অভিজ্ঞতা শুনেছি ডক্টর নাজিয়ার হসপিটালে তিনি আসলে কিভাবে কোভিড পেশেন্টদেরকে ডিল করেছেন, এবং প্রেগনেন্ট কোভিড পেশেন্টদেরকে কিভাবে ডিল করেছেন। এবং আমরা নাজিয়ার পাশাপাশি তনুকার কাছ থেকেও শুনতে পেয়েছি যে তিনি যখন আসলে কোভিড আক্রান্ত হয়েছিলেন তার কি ধরনের অভিজ্ঞতা ছিল, কেমন ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন অ্যান্ড এভরিথিং। আমি দ্বিতীয় দফায় আমাদের ব্রেকের পর আমরা যখন আবারও আলোচনায় যাচ্ছি, এই মুহূর্তে অবশ্য 9:40 বাজে, খুব বেশি সময় নেই, একেবারে আমরা যতটুকু সম্ভব ইনফরমেশন দুজনের কাছ থেকে পেতে পারি বা মতামত পেতে পারি সেটা তো অবশ্যই। এবং আমি আগে ডক্টর নাজিয়ার কাছে আসতে চাই, যেহেতু প্রেগনেন্সি রিলেটেড আমাদের আজকে টপিক, এবং প্রেগনেন্সির সাথেই চলে আসে যে বেবি ডেলিভারির টাইমটাতে আসলে কি হবে, সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে। এবং এই প্যান্ডেমিকে যেহেতু আসলে একটা টাইম ছিল যখন হসপিটাল ওয়াজ ওয়ান অফ দ্য হটস্পটস, যেখান থেকে কোভিডটা স্প্রেড হচ্ছিল ওই যারা পেশেন্ট হিসেবে আসেন তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে। সো সেখানে কিন্তু হসপিটালটা নিয়ে মানুষের মধ্যে অনেক বিরূপ চিন্তাভাবনা তৈরি হয়েছিল, যে হসপিটালে গেলেই হয়তো উল্টো কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সো সেই জায়গায় আমরা তো অবশ্যই এখন বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাওয়ারনেসের কারণেই হোক বা মানুষের সেলফ অ্যাওয়ারনেসের কারণেই হোক, আমরা কিন্তু এখন ওই বাসায় বেবি ডেলিভারি জিনিসটা আমরা সাপোর্ট করি না। আমরা অবশ্যই হসপিটালে নিয়ে গিয়ে একটা প্রপার ডেলিভারি টেবিলে যাতে জিনিসটা বেবিটা ডেলিভারি হয় এবং জিনিসটা যাতে প্রপারলি হয় সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি। সো সেই জায়গায় প্রশ্ন কিন্তু চলে আসে যে যখন একটা মানুষ বেবি ডেলিভারির টাইমে গিয়ে চিন্তা করছে যে আমি হসপিটালে গিয়ে আমার বেবি ডেলিভারি হবে, তখন সেটা এই মুহূর্তে এসে, এই সিচুয়েশনে এসে, অর্থাৎ কোভিডের প্রায় 1.5 বছর পরে এসে কতটুকু সেফ? Definitely safe. I would say like more 100% safe. Just because একটা বেবিকে যখন আমি বাসায় ডেলিভারি করব, যে কোনো কমপ্লিকেশন হতে পারে, এটা বাচ্চার জন্য হতে পারে, মার জন্য হতে পারে, ফুল টার্ম প্রেগন্যান্সি মার জন্য হতে পারে। তো সেক্ষেত্রে হসপিটাল ডেলিভারি আমি এই কারণে সেফ বলবো, কারণ এখন কিন্তু আমাদের সরকার জনগণকে যথেষ্ট সচেতনতা বাড়ানোর জন্য বারবার অ্যাডভার্টাইজ করছে, এবং হসপিটালগুলো প্রপার অ্যাসেপ্টিক মেজার মেনটেন করেই কিন্তু এখন ডেলিভারি করছে, সেটা নর্মাল ডেলিভারি হোক আর সিজারিয়ান সেকশন হোক। এবং একদম একটা পেশেন্ট যখন হসপিটালে ঢোকে, সেই এন্ট্রান্স থেকে শুরু করে তাকে ওই টেবিল পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এই মেজারগুলো, এবং বেবি ডেলিভারি হওয়ার পরে ওই বাচ্চা প্লাস মার সব বেলায় কিন্তু এই প্রোটেকশন গুলা এবং এই মেজার গুলো মেনটেন করা হয়, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি বাসায় এতটা কিন্তু মেনটেন করা সম্ভব হবে না, কারণ যে কোনো কমপ্লিকেশন হতে পারে। আরেকটা কথা হচ্ছে যে যারা হসপিটালে থাকে তারা কিন্তু প্রপার গ্লাভস, মাস্ক এবং যা যা দরকার সেগুলো কিন্তু মেনটেন করছে। একটা মাকে যখন আমি বাসায় ডেলিভারি করাতে যাব, বাচ্চার মার কমপ্লিকেশনের সাথে সাথে যারা ডেলিভারি করাচ্ছে তাদেরও কিন্তু কোভিড থাকতে পারে, এটা হিডেন থাকতে পারে, এবং
কেউ নাও জানতে পারে, এবং বাসায় ওই মেজারগুলো অ্যাকচুয়ালি দেখা যাবে যে মেনটেন না করা হলে আইদার যারা ডেলিভারি করাচ্ছে তাদের থেকেও কিন্তু মা এফেক্টেড হয়ে যেতে পারে, এবং দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কমপ্লিকেশন হতে পারে। আমি এই কমপ্লিকেশনটা কেন আমার ফ্যামিলি মেম্বারের জন্য চাইবো, যেখানে কিনা সরকার বারবার প্লাস প্রত্যেকটা হসপিটাল বারবার বলছে যে আমরা এই মেজারগুলো অবলম্বন করছি, আপনারা রিস্কি ডেলিভারি বাসায় না করে আপনারা আমাদের হসপিটালে আসেন, সেটা নর্মাল হোক আর সিজারিয়ান হোক। তো আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাওয়ারনেসটা খুব দরকার। এটা আমি বলবো যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক, যারা আছে মিডিয়াতে, পেপার, সব জায়গায় আমাদেরকে বলতে হবে যে অ্যাওয়ারনেসটা আমাদের খুব দরকার। কারণ এখনো আমরা অনেক একটা ধারণার মধ্যে আছি যে মেবি অনেক ভুল ধারণার মধ্যে আছি। তো এই অ্যাওয়ারনেসটা যখন আমাদের মধ্যে সবার মধ্যে স্প্রেড হবে, নট অনলি ইন টাউন, জাস্ট এই ভিলেজেও, তখন কিন্তু আর এরকম কনফিউশন গুলো আমাদের মাথায় আসবে না। ভেরি ট্রু। মানে রুরাল প্লেসগুলোতে তো আসলে ওই প্রিন্ট মিডিয়া এবং ইনফ্যাক্ট আমাদের রেডিওর কথা যদি বলি, আমরা যেখানে আজকে এই যে প্ল্যাটফর্মে কথা বলছি, বা টিভি বা রেগুলার যে প্রিন্ট মিডিয়া, সেটার কিন্তু রিচটা এখন পর্যন্ত 100% কভার করেনি, এটা কিন্তু আমাদের মানতে হবে। সেটা ওই দক্ষিণবঙ্গের পাহাড়ি এলাকাতেই হোক, বা প্রত্যন্ত চরেই হোক, কিংবা উত্তরবঙ্গের কোনো একটা প্রত্যন্ত গ্রামেই হোক, যেখানে আসলে ইলেকট্রিসিটি পৌঁছালেও ওই মিডিয়ার যে বিচরণটা সেটা এখনো কনফার্ম হয়নি। সো সেই জায়গায় হয়তো এখনো আমাদের অনেক বেশি আসলে সচেতন হওয়ার জায়গা রয়েছে। সেই জায়গায় স্পেশালি এই প্যান্ডেমিক সিচুয়েশনে তো অবশ্যই। তারপরেও যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, ডক্টর নাজিয়া যেভাবে আসলে বললেন যে আসলে সব কিছুর একটা প্রসিডিওর থাকে, এবং যেহেতু প্রেগনেন্সি এবং বেবি ডেলিভারি কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা বিষয় এবং খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, সেই জায়গাতে আসলে সেটার অপারেট করার জন্য আমরা যে লোকমুখে শুনি যে প্রশিক্ষিত না, কিন্তু অভিজ্ঞতা থেকে দাইমাদেরকে দিয়ে যে ডেলিভারি করানো হয়, সেই জায়গার সেই আসলে সংস্কৃতি থেকে বেরিয়ে এসে হসপিটালে করানো উচিত। এবং যেই প্রশ্নটা আসলে আমি ডক্টর নাজিয়াকে করেছিলাম যে কোভিড সিচুয়েশন আসলে সেটা কতটুকু সেফ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 100% সেফ, কারণ সব হসপিটালই গাইডলাইন্স মেনে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ গাইডলাইন্স মেনে কিন্তু প্রপার সেফটি মেজারটা রাখছে। এখন এই জায়গায় আমরা যখন আসি, তখন কিন্তু আমাদের আজকের যে টপিক করোনার অন্তঃসত্ত্বা নারীর যত্ন, সেখানে যত্নের বিষয়টা অবশ্যই গভর্নমেন্ট নিজেরাও কিন্তু দেখছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায় ডক্টর নাজিয়া আমাদেরকে যেটা বললেন। তো এই মুহূর্তে যেহেতু কোভিড নিয়ে কথা হচ্ছে, বেসিক্যালি আজকে আমাদের টপিকটা হচ্ছে কোভিডে নারীর অন্তঃসত্ত্বা নারীর যত্ন। সো সেখানে একজন কোভিড সার্ভাইভার আমাদের সাথে তনুকা পাল রয়েছেন, আমি তার কাছে যাব এবং তার কাছে জানতে চাই যে কোভিডের সাথেই কিন্তু সুস্থ হওয়ার সাথেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না, কারণ কোভিডের পরে কিন্তু একটা বড় মাথা ব্যথার নাম হচ্ছে পোস্ট কোভিড কমপ্লিকেশনস, এবং সেটা আসলে অনেকেই ভুগেছেন, বাইরের দেশে অনেক কমপ্লিকেশনস হয়েছে। সো সেই জায়গায় আমি একটু আমি ইনফ্যাক্ট তনুকা পালের কাছে আসতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যখন কোভিড থেকে সুস্থ হলেন, আই থিঙ্ক আমরা তনুকা পালকে একটু হারিয়ে ফেলেছি, তার ভিডিওটা ফ্রিজ করেছে। আমি এই ফাঁকে তাহলে ডক্টর নাজিয়ার কাছেই চলে আসি যে পোস্ট কোভিড কমপ্লিকেশনসের যে ব্যাপারটা, কারণ হচ্ছে কি গোটা বিশ্বেই তো আমরা অনেক ধরনের নিউজ দেখছি যে কোভিডের পরবর্তীতেও অনেকে সুস্থ হচ্ছেন না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিডের পরবর্তী সিচুয়েশনে গিয়ে অনেকের দুর্বলতা, হার্ট রিলেটেড ইস্যুজ, বা হচ্ছে উইকনেস বেড়ে যাওয়া, কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অবনমন আমরা দেখি, এবং তার সাথে আরও একটা বড় জিনিস চলে আসে, সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফাঙ্গাসের মতো একটা রোগ কিন্তু ছড়িয়ে পড়েছে, যেটা পোস্ট কোভিডের সিচুয়েশন আমরা দেখেছি। সো আমি ডক্টর নাজিয়ার কাছে আগে জানতে চাই যে প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে কি এই ধরনের সিমটম কি আমরা দেখতে পাই কিনা, বা আপনার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, পোস্ট কোভিড কমপ্লিকেশন অনেক বেশি বলা যায় যে জেনারেল, আমরা সবার বেলায় দেখা যাচ্ছে কম বেশি দেখতে পাচ্ছি, এবং প্রেগনেন্ট ওমেনও কিন্তু মানে তাদের বেলাও দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে কারো হয়তো খুব বেশি হার্ট রেট বেশি হচ্ছে, কারো হয়তো খুব হার্ট রেট কমে যাচ্ছে, প্রচুর মাথা ব্যথা হচ্ছে, কনফিউশন হচ্ছে, কারো এক্সেসিভ উইকনেস হচ্ছে। আর এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন একটা পার্সন প্রেগনেন্ট হয়, তার কিন্তু ইমিউনিটি যেটা আমরা বলি সেটা কিন্তু অলরেডি অনেক ডাউনগ্রেড থাকে একটা পার্সন যখন প্রেগনেন্ট হয়, এবং তখন যদি সে কোভিড এফেক্টেড হয়, তার কিন্তু ইমিউনিটিটা এমনি একটু নড়বড়ে হয়ে যায়। তো তার বেলায় অ্যাকচুয়ালি পোস্ট কোভিড কমপ্লিকেশন গুলো দেখা যাচ্ছে যে খুব বেশি মানে সচরাচর দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যখন একটা পার্সন কোভিড এফেক্টেড হবে, আমরা অবভিয়াসলি আমরা ডক্টরের পরামর্শ নিব, সেটা আইদার অনলাইন হোক আর অফলাইন হোক। আমি ডক্টর ভিজিট নিয়ে দেখা করে বা
আমি অনলাইনে ডক্টরের সাথে কথা বলে এবং আমি বারবার মনিটর করব মার সিচুয়েশনটা কিরকম, কারণ মাথায় রাখতে হবে যে মা একা না, তার সাথে একটা বাচ্চাও আছে তার কাছে। এবং যখন আমি দেখবো যে তার হয়তো কোনো কমপ্লেইন ফিল করছে, হয়তো অন্যান্য বেলায় হয়তো সেটা সামান্য একটা জ্বর, বাট একটা মার বেলা আমাদের মনে রাখতে হবে যে তার মাঝে একটা শিশু আছে, তো এখানে একজন এখানে দুজন। তো সামান্য একটু কমপ্লিকেশন যখন আমি দেখবো তখন কিন্তু আমি সাথে সাথে ডক্টরের পরামর্শ নিব এবং আমি হচ্ছে হসপিটালে নিয়ে যাব যদি আমার ডক্টর আমাকে বলে। এবং আমি যখন দেখবো যে 95 কি 94% স্যাচুরেশন যদি এর নিচে চলে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে অবভিয়াসলি হসপিটাল অ্যাডমিশন, অথবা সেই ডক্টরের সাথে কথা বলে প্রপার ম্যানেজমেন্ট দরকার। কারণ একটা মার যখন অক্সিজেনের ঘাটতি হয়, শুধু তার নিজের অক্সিজেনের ঘাটতি না, তার পেটে থাকা সন্তানেরও কিন্তু অক্সিজেনের ঘাটতি, এবং অক্সিজেনের ঘাটতি হলে কিন্তু এটা বাচ্চার জন্য খুব খারাপ, প্লাস মার জন্য। তো এটাই বলবো আমি আর কি, যে আমাদের পোস্ট কোভিড কমপ্লিকেশন গুলো এড়াতে পারবো আমরা তখনই যখন হচ্ছে আমরা একটা মাকে প্রপার যখন যখন সে কোভিড এফেক্টেড হয়ে যাবে তখন আমরা প্রপার কেয়ারটা দিয়ে দেবো। ওই প্রপার কেয়ার হতে পারে যে তাকে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ওষুধ খাওয়া দাওয়ার পাশাপাশি তাকে যে কিছু মেডিকেশন যেগুলো আমরা বলি, সেই মেডিকেশন গুলো দেওয়া, ডক্টর প্রেসক্রাইবড মেডিকেশন যেগুলো থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং ডক্টরের আন্ডারে থাকা, এই আর কি, এবং ওইভাবে ট্রিটমেন্ট গুলো কন্টিনিউ করা। রাইট। আমরা আবার একটু তনুকা পালের কাছে আসতে চাই। আমরা মাঝে দিয়ে কিছুক্ষণের জন্য তিনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন, আমরা আবারও তাকে পেয়েছি। তনুকা, আমরা কথা বলছিলাম কোভিড রিলেটেড যে পোস্ট কোভিড সিমটমগুলো হয়, একটু শর্ট করে যদি আপনি বলেন যে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যে কোভিডের পরবর্তীতে কোভিড থেকে সুস্থ হওয়ার পর কিছু কমপ্লিকেশনস, উইকনেস বা এই ধরনের কিছু কি আপনি ফিল করেছেন কিনা? আচ্ছা, আমরা খুব সম্ভবত আচ্ছা আমরা তনুকা পালকে শুনতে পাচ্ছি না। আমরা আবারও একটু তাহলে ডক্টর নাজিয়ার কাছে চলে যাই। যেটা হচ্ছে যে নাজিয়া, এখন যেটা আসলে ফাইনালি যেটা চলছে সেটা হচ্ছে যে দ্য ফাইনাল স্টেপ অফ কোভিড, যে কোভিড রিলেটেড যে প্রোগ্রামস চলছে সেটা হচ্ছে ফাইনাল স্টেপ অফ কোভিড সলিউশন, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। সেই ভ্যাকসিনেশনের জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। সো এই প্রশ্নটা কিন্তু চলে আসে। ইনফ্যাক্ট আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার এক কলিগের ওয়াইফ প্রেগনেন্ট। সো তিনি যখন ভ্যাকসিনেশনের টাইম এসেছে তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে কোভিড ভ্যাকসিনেশন যেটা আছে সেটা আসলে একজন প্রেগনেন্ট উইমেনের জন্য কতটুকু সেফ। আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ। ওকে, আমি এখানেও বলবো যে স্টাডির কথা এবং স্ট্যাটিস্টিকের কথা। আমরা কিন্তু আগে এরকম একটা রিউমারের মধ্যে ছিলাম যে একটা প্রেগনেন্ট উইমেন কি ভ্যাকসিন দিতে পারবে নাকি পারবে না, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে স্টাডিগুলো আমাদের সামনে উঠে এসেছে সেটা হচ্ছে যে হ্যাঁ দিতে পারবে, ভ্যাকসিন ইজ নাও সেফ ফর প্রেগনেন্ট উইমেন। সো আমি এনকারেজ করবো যখন কেউ প্রেগনেন্ট থাকবে অবভিয়াসলি সে ভ্যাকসিনটা নিয়ে ফেলুক। কারণ কি আমরা দেখছি, আমাদের চোখের সামনে দেখছি যে ভ্যাকসিন নেওয়া পেশেন্ট গুলো কিন্তু কম এফেক্টেড হচ্ছে ফার্স্ট কথা, এবং এফেক্টেড হলেও ভয়াবহতাটা কম থাকছে তার মধ্যে। যারা কোভিড ভ্যাকসিনেটেড তারা যদি আবার কোভিড বাই চান্স এফেক্টেড হয়ে যায়, ওই কোভিডের ভয়াবহতাটা তাদের মধ্যে অনেকটাই কম। তো আমি এনকারেজ করব যে অবভিয়াসলি ভ্যাকসিন নিয়ে নেওয়া। কারণ হচ্ছে আমি সচেতন আছি, আমার ফ্যামিলি মেম্বাররা সচেতন আছে, আমাদের সরকার বারবার সচেতনতার কথা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এভরিওয়্যার বলে দেওয়ার পরও কিন্তু অনেকে সচেতন নেই। সো আমাকে ভ্যাকসিন নিয়ে আমার নিজের ইমিউনিটি বুস্ট আপ রাখতে হবে, আমার নিজেকে সেফ রাখতে হবে, এবং আমার সবাইকে এনকারেজ করতে হবে যে সবাই ভ্যাকসিন নিন। সো এই জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন আসে ঋতু, ইনফ্যাক্ট ডক্টর নাজিয়া, আমি আপনার নিকনেমও জানি। সো আমি জানতে চাই সেখানে যে প্রশ্ন আসে যে কত মাস পরে আসলে, ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমার যে কলিগের যে ওয়াইফের কথা বলছিলাম তাকে বলা হয়েছিল যে প্রেগনেন্সি 4 মাসের আগে বা একটা সার্টেন টাইমের আগে প্রেগনেন্ট হওয়ার পরে ভ্যাকসিন নেওয়া যাবে না। সো এরকম কোনো গাইডলাইন্স আছে কিনা যে একটা সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করতে হবে? এরকম কোনো গাইডলাইন্স অ্যাকচুয়ালি আমরা এখন ফলো করছি না। আমরা যখন দেখছি যে কেউ প্রেগনেন্ট, এটা 1 মান্থ হোক 2 মান্থ হোক, আমরা অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা নিয়ে নিতে বলি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে কোনো টাইমলাইনের মধ্যেই আমরা এই জিনিসটাকে ফেলছি না। এখন পর্যন্ত আমাদের স্টাডি, আমাদের সবকিছু আমাদের যেরকম সামনে আছে, নট অনলি ইন বাংলাদেশ, ইন ইন্টারন্যাশনাল, আমরা এই জিনিসটা ফলো করছি এবং আমরা সবাইকে বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এই ক্ষেত্রে ভ্যাকসিনেশনের পরে আমরা তো বেসিক কিছু সাইড এফেক্টস দেখি, যেটা আমারও হয়েছে, আই এম শিওর আপনারও হয়েছে, সেটা হচ্ছে হাতে ব্যথা, হালকা জ্বর
বা র্যাশ এই জিনিসগুলি, বাট কোভিড রিলেটেড এই ভ্যাকসিনের জন্য প্রেগনেন্ট উইমেনদের ডিফারেন্ট কোনো সাইড ইফেক্টস কি এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা বা সাবধান থাকা উচিত কিনা? এখন পর্যন্ত তো আমাদের এরকম চোখে পড়েনি। দেখা যাচ্ছে যে রেগুলার সবার যেরকম একটু হাতে ব্যথা, সাইট পেইন, ইনজেকশন সাইট পেইন, হালকা জ্বর যেরকম ওরকমই। বাট আমি যেটা আরেকটা ব্যাপার বলবো যে হ্যাঁ, অনেকের কিন্তু অ্যালার্জি থাকে, বিভিন্ন মেডিকেশনে অ্যালার্জি থাকে। সেক্ষেত্রে তাদের বলবো যে তারা ভ্যাকসিন নেওয়ার আগে, এটা প্রেগনেন্ট প্লাস নন প্রেগনেন্ট সবার বেলায়, তারা ভ্যাকসিন নেওয়ার আগে অবভিয়াসলি তারা ডক্টরের সাথে কথা বলে যোগাযোগ করে তারা নিবে যে আমি কি ভ্যাকসিনটা নিব নাকি। কারণ অনেকের অনেক রকম মেডিকেশনে কিন্তু অ্যালার্জি থাকে, হাইপার সেনসিটিভিটি হয়, আমাদের কাছে আসে। তো ভ্যাকসিনটা নেওয়ার আগে তারা কথা বলে নিবে যে আমার এরকম অ্যালার্জি আছে বিভিন্ন স্পেসিফিক মেডিকেশনে, এখন কি আমি তাহলে ভ্যাকসিনটা নিব নাকি নিব না, মানে এই ব্যাপারে তারা একটু জাস্ট কথা বলে নিবে। এটাই আমি আলাদা করে বলবো। অলরাইট, তনুকা পালকে আমরা আবারও পেয়েছি। আপনারা শুনছেন বিজয় বাহক এবং আমাদের সহযোগিতায় রয়েছে এইচবিসিসি, ইউকেএইড এবং ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। আমরা কথা বলছি করোনায় অন্তঃসত্ত্বা নারীর যত্ন নিয়ে। আমি তনুকা পালের কাছে আসতে চাই, আমাকে যদি শুরুতে আপনার বেবির খবর জানান, কেমন আছে? আমি এখন স্টিল প্রেগন্যান্ট। সো হচ্ছে আমরা দুজনেই এরপরে টেস্ট করিয়েছি, আফটার নেগেটিভ রেজাল্ট। আমরা দুজনেই ভালো আছি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেটা আসলে আপনাকে প্রশ্নটা ছিল যে পোস্ট কোভিড কোনো কমপ্লিকেশনস আপনি ফিল করেছেন কিনা বা কোনো আলাদা কোনো সিম্পটম ছিল কিনা কোভিড থেকে সুস্থ হওয়ার পর? হ্যাঁ, আমার আগে কখনোই অ্যালার্জি ছিল না, কিন্তু আফটার কোভিড আমি হচ্ছে এখনো হচ্ছে সামটাইমস কিছু খাবারে অ্যালার্জি, আমার র্যাশেস হচ্ছে, মানে খুব বেশি কিছু না কিন্তু হচ্ছে। এবং আরেকটা হচ্ছে ফুড পয়জনিং হচ্ছে, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না স্টিল নাও যে কোন স্পেসিফিক খাবারটা স্যুট করছে না, সেটা স্পেসিফিক বলতে পারছি না, কিন্তু হচ্ছে ফুড পয়জনিং এর একটা প্রবলেম মাঝে মাঝে হয়ে থাকে আর কি। এই ক্ষেত্রে আমি ঋতুর একটু জানতে চাই যে এইটা আসলে কি কোভিড পোস্ট কোভিড সিম্পটম রিলেটেড কিনা, বা এটার ক্ষেত্রে আসলে কি ধরনের মেজার আসলে নিতে পারে একজন মা? রিগার্ডিং ফুড পয়জনিং অ্যাকচুয়ালি আমি বলবো যে হয়তো বাসায় এমন কিছু আছে যে যেটা খেয়ে বা হয়তো বাইরে থেকে কোনো একটা ফুড খেয়ে হয়তো হতে পারে। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা যে র্যাশের কথা বললো বা বিভিন্ন অ্যালার্জির কথা বললো, তখন আমার দেখতে হবে সে কি মেডিসিনটা নিচ্ছে, বর্তমানে সে কি মেডিসিন গুলো খাচ্ছে। অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো মেডিসিনের কিন্তু এফেক্টে আমার অনেক সময় র্যাশ অ্যালার্জি হতে পারে। আর হ্যাঁ, আমার ওই গুলো আমরা জানি যে লাইক চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, এই ফুডগুলা এই সাময়িক সময় আমি বলবো একটু অ্যাভয়েড করতে। যদিও হয়তো আগে এই জিনিসগুলোতে আমার অ্যালার্জি ছিল না, বাট প্রেগন্যান্সিতে কিন্তু অনেক বিশাল একটা হরমোনাল চেঞ্জ হয়। এরকম একটা হরমোনাল চেঞ্জে দেখা যায় যে হয়তো আগে আমার এই জিনিসটা ছিল না, বাট প্রেগন্যান্ট হওয়ার পরে এবং আফটার প্রেগন্যান্সি আমার এই চেঞ্জগুলো আসছে। সাময়িক আমি এই সময়টাতে স্পেসিফিক যেহেতু অ্যালার্জি প্রবলেমের কথা উনি বললেন, আমি এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবো আর কি। রাইট, আমি তনুকা পালের কাছে আরো একবার আসতে চাই। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। সো তনুকা, আপনি আমাকে একটু জানাবেন যে আপনি যেভাবে আসলে ডিল করেছেন আপনার প্রেগন্যান্সির টাইমে, যে আপনি কোভিড এফেক্টেড হয়ে, কোভিড পজিটিভ হয়ে পুরো সময়টাতে আপনার জার্নিটার, আপনার অভিজ্ঞতার আলোকে যারা আসলে এই মুহূর্তে হয়তোবা কোভিড এফেক্টেড আপনার মতো, যারা প্রেগনেন্ট এবং কোভিড এফেক্টেড, কোভিড ডিল করছে, এবং এমন কেউ যদি আমাদেরকে দেখে থাকে বা যারা আমাদেরকে শুনছে, আপনার কাছ থেকে আপনার পরামর্শ আমরা একটু জানতে চাই যে আপনি আসলে কিভাবে ডিল করেছেন এবং আপনি তাদেরকে কি সাজেশনটা দেবেন? সাজেশন ঠিক বলবো না, অনেক ছোটখাটো কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। সো এইটুকুই বলার যে অনেক বেশি মনের জোরটা থাকতে হবে, মনের জোরটা রাখতে হবে। আর কারণ ওই সময় আসলে এত বেশি মন খারাপ থাকে, খাওয়া ইচ্ছা করে না, সো ফিজিক্যালি হেলথ সবকিছু মিলিয়ে খুব টেন্সড অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড বেবি বোথ। এবং আর মনের জোরটা একা একা আসবে না, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, এই জায়গাগুলো থেকে, এই মানুষগুলোর কাছ থেকেই আসলে মনের জোরটা, সাহসটা, ভালো থাকার, এটাই আসলে সবচেয়ে বেশি আমার মনে হয়, মানে এই জায়গাটাই অনেক বেশি জরুরি। মনটাকে ভালো রাখতে হবে এবং পরিবারের সবাই, ফ্রেন্ডস সবাই হচ্ছে সেই সহযোগিতা করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ কোভিড সিচুয়েশনে আসলে যেমন নিজের যেই
পার্সোনাল প্রোটেকশন সেটা তো রাখতেই হয়, এবং কোভিডে আক্রান্ত হলে যেসব সেফটি মেজারগুলো নিতে হবে, ওষুধ খাওয়া থেকে শুরু করে চিকিৎসা পুরোটা যেমন মেনটেন করতে হয়, তেমনি কিন্তু মেন্টালি স্ট্রং থাকতে হয়। কারণ আমরা দেখেছি যে একটা স্টাডি কিন্তু বলে যে কোভিড আক্রান্ত যারা হয়েছেন এবং এই প্যান্ডেমিকে কিন্তু মেন্টাল হেলথের উপর অনেক বড় একটা এফেক্ট পড়ে। সো সেই জায়গা থেকে আসলে অবশ্যই মেন্টালি স্ট্রং থাকাটা অনেক বেশি জরুরি। আমি আবারও একেবারে শেষবারের মতো ডক্টর নাজিয়ার কাছে আসবো এবং আপনার কাছে আমি জানতে চাই যে যেটা আসলে তনুকা বলেছেন যে তিনি যেই জিনিসগুলো, যে সাজেশনগুলো দিচ্ছেন যে স্ট্রং থাকা, তার পাশাপাশি যারা আসলে কোভিড এফেক্টেড হয়েছে এবং যারা ডিল করছে প্রেগনেন্ট উইমেন বা যারা শুধু প্রেগনেন্ট কিন্তু কোভিড এফেক্টেড না, তাদের জন্য আপনার কি কি পরামর্শ থাকবে সেটা দিয়ে যদি আমরা শেষ করি আজকে। আচ্ছা, ফার্স্ট হ্যাঁ উনি তো বলেছেন, আমি আবারও বলবো, মনোবল খুব শক্ত রাখতে হবে, ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার, হাজব্যান্ডের সাপোর্ট খুব দরকার। কারণ যখন আমরা বলি যে যখন মন ভালো শরীর ভালো, রাইট, ফার্স্ট কথা কেয়ারফুল থাকতে হবে, নিজেকে সতর্ক থাকতে হবে, নিজের পার্সোনাল হাইজিন, মাস্ক, স্যানিটাইজেশন মেনটেন করতে হবে এবং আশেপাশে সবাই যেন করে। আমি এই জিনিসটা দেখবো প্রপার যে ভিজিট আমরা বলি একটা প্রেগনেন্ট ওমেন্সের বেলায়, বা সেই জিনিসটা মেনটেন করতে হবে আইদার অনলাইন অ্যান্ড অফলাইন অ্যাকর্ডিং টু হার চয়েস এন্ড তার ডক্টরের চয়েসে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে এবং দেখতে হবে যে সে তার কোনো কমপ্লেকশন হচ্ছে নাকি, জ্বরটা কেমন হচ্ছে বা ডিস্যাচুরেট করছে নাকি, হার্ট রেট কেমন থাকছে। আমি একটু ছোট করে একটু থামাই ঋতু, এখানে একটা মানে একটা কনফিউশন আছে। কারণ আমাদের দেশে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে ও আমার কোভিড স্যাচুরেশন তো 90-র উপরে, আমি বোধহয় সেফ। সো সেই জায়গাটা আপনার কাছে জানতে চাই যে স্যাচুরেশন কতটুকু আসলে সেফ এবং কতটুকুতে গেলে আমাদের আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত বা মেডিকেল অ্যাটেনশন নেওয়া উচিত। ওকে, একটা স্বাভাবিক কোভিড মানে একটা স্বাভাবিক পার্সনের স্যাচুরেশন লেভেল কিন্তু 99, 98, 100% এরকম থাকে। 95ও আমরা বলবো ওকে, বাট যখন এটা 95 এর নিচে নেমে যায় অবভিয়াসলি দিস ইজ অ্যালার্মিং। এবং যখন এটা প্রেগনেন্ট ওমেনের বেলায় 95 এর নিচে নেমে যায় ডেফিনেটলি অ্যালার্মিং। কারণ আমি আগেই বলেছি যে একটা প্রেগনেন্ট ওমেন কিন্তু একা না, তার মধ্যে আরেকজন মানুষ আছে, একজন শিশু আছে, এবং যখন শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এটা কিন্তু শিশুর বিকাশের জন্য, ব্রেইনের জন্য খুবই কি বলবো ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে যায়। তো বিলো 95 দিস ইজ ডেফিনেটলি অ্যালার্মিং। আমার তখন হচ্ছে যারা প্রেগনেন্ট না তাদের বেলায় আমি বারবার মনিটর করব, এবং যিনি প্রেগনেন্ট কিন্তু বিলো 95 স্যাচুরেশন হয়ে এসছে, আমি অবভিয়াসলি ডক্টরের সাথে তখন কনসাল্ট করব, ইফ নিডেড আমি হসপিটাল অ্যাডমিট হব। রাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর নাজিয়া আহমেদ এবং তনুকা পাল, আপনাদের দুইজনকে আপনাদের মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন। এবং ডক্টর নাজিয়া তিনি আসলে কোভিড আইসিইউ ইউনিটে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে তিনি কোভিড ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন। এবং তনুকা পাল তিনি নিজেও একজন কোভিড সার্ভাইভার, আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। ডক্টর নাজিয়া তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, সাজেশনগুলো দিয়েছেন, এবং আসলে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে বা কোনটা সত্যি আর কোনটা রিউমার সেই জিনিসটা কিন্তু তিনি আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছেন। আপনারা দেখছিলেন এবং শুনছিলেন বিজয় বাহক, সহযোগিতায় HBCC, UK8 এবং ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি যারা আমাদেরকে দেখেছেন এবং শুনেছেন তারা আপনাদের মতামত, আপনাদের সাজেশন, আপনাদের এক্সপিরিয়েন্সের আলোকে তারা হয়তো রিলেট করতে পারবে এবং ফিউচারে আরও অনেক বেশি সাবধান হতে পারবে, এই আশা ব্যক্ত করছি। এবং আগামী মঙ্গলবার আমরা আবারও ফিরে আসবো বিজয় বাহক নিয়ে, নতুন কোনো অতিথি এবং নতুন কোনো ডাক্তার নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিতে চাই এবং যাওয়ার আগে বলতে চাই ডক্টর নাজিয়া যেটা বলতেন সেটা আমি বলে দিচ্ছি, ভ্যাকসিনেটেড হয়ে যান যদি ভ্যাকসিনেটেড না হন, এবং যত বেশি সম্ভব পাবলিক প্লেসে নিজের পার্সোনাল প্রোটেকশন বজায় রাখুন, হাত স্যানিটাইজ করুন, মাস্ক পরুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন, এবং অবশ্যই কানে শুনতে থাকুন রেডিও স্বাধীন 92.4 FM। ধন্যবাদ সবাইকে। বিজয় বাহক, সহযোগিতায় HBCC, UK8, ইউনিলিভার, জনস্বার্থে ব্র্যাক।